আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। এস আলমকে ঘিরে আন্তর্জাতিক তদন্ত জোরদার, এবার নজরে মালয়েশিয়ার হোটেল সম্পদ। থাকছে বেনজিরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে চিঠি, জানাবো কেন 2 ঘন্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে। এবার বিস্তারিত। বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ সাইফুল আলম এস আলমকে ঘিরে আন্তর্জাতিক তদন্ত আরো জোরদার হচ্ছে। চট্টগ্রাম থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত তার বহু বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য মূলত অর্থ পাচারের ভিত্তিতে গড়ে উঠেছে। এমন অভিযোগের তদন্তে বিভিন্ন দেশে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়া এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব বিস্ফোরক তথ্য উঠে এসেছে। গত মে মাসের মাত্র 2 সপ্তাহে সাইফুল আলমের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়। সাইপ্রাসে সাইফুল আলম ও তার স্ত্রী যৌথ মালিকানাধীন একটি বিলাসবহুল সম্পত্তি আদালত জব্দ করার নির্দেশ দেয়। একই সময়ে বাংলাদেশে একটি আদালত তার অনুপস্থিতিতে 5 মাসের কারাদণ্ড দেয়। পাশাপাশি সিঙ্গাপুরে তার কথিত 1 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ নিয়ে তদন্ত চলমান রয়েছে। দ্য এজ মালয়েশিয়া জানিয়েছে, তদন্তকারীদের নজর এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট দুটি বড় হোটেলের দিকে। এগুলো হলো জালান সুলতান ইসমাইল ও জালান আমপাং এলাকার ভ্যানেসা কুয়ালালামপুর হোটেল ও কনভেনশন সেন্টার এবং এর পাশে অবস্থিত 4 পয়েন্টস বাই শেরাটন হোটেল। 2016 সালে আইজিবি কর্প, বর্তমানে আইজিবি বিএইচডি, সম্পত্তিটি ভেঞ্চুরা ইন্টারন্যাশনালকে 765 মিলিয়ন রিঙ্গিতের বিনিময়ে বিক্রি করেন। কোম্পানির নথি অনুযায়ী ভেঞ্চুরা ইন্টারন্যাশনালের মালিকানা সিঙ্গাপুর ভিত্তিক ইফ হোল্ডিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পরিচালিত হয়, যার সঙ্গে হিলড্রেক্স এশিয়া গ্রোথ ফান্ডের সম্পৃক্ততা রয়েছে। আর এটির সঙ্গে সংযোগ আছে এস আলম গ্রুপের। হিলড্রেক্স ক্যাপিটালের বিনিয়োগ পোর্টফোলিওতে মালয়েশিয়ার জিআইআইবি হোল্ডিংসও রয়েছে, যা সাম্প্রতিক সময়ে শেয়ার দরের স্বাভাবিক ওঠানামা ও বিভিন্ন তদন্তের কারণে আলোচনায় এসেছে। 2020 সালে হোটেলটি বন্ধ করে বড় সংস্কার করা হয় এবং 2023 সালের অক্টোবরে এটি মেরিয়টের প্রথম ডুয়াল ব্র্যান্ডেড প্রপার্টি হিসেবে পুনরায় চালু হয়। বর্তমানে মালয়েশীয় কর্তৃপক্ষ এটির বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি বা সম্পত্তি জব্দ করা হয়নি। তবে এস আলমের বিরুদ্ধে তদন্তের পরিধি সাইপ্রাস, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও জার্সি পর্যন্ত বিস্তৃত হওয়ায় ভবিষ্যতে মালয়েশিয়ার সম্পদও তদন্তের আওতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কূটনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়া, যা আগামী 21 জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে। সফরের সময় শ্রমবাজার অভিবাজন, বাণিজ্য ও শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের শ্রমিক রেমিটেন্স এবং মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হবে, সেই সঙ্গে পাচারকৃত অর্থ ফেরতের বিষয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই লক্ষ্যে মঙ্গলবার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। একই দিনে বেনজিরের বিরুদ্ধে চলমান মামলাগুলোর নথি ও তথ্য সংগ্রহে দুদকের প্রধান কার্যালয়ে যায় ইন্টারপোলের স্থানীয় সমন্বয় সংস্থা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশের 2 সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুরে এনসিবির 2 সদস্যের একটি টিম দুদকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সূত্র জানায়, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে এনসিবি বাংলাদেশের 2 প্রতিনিধি মঙ্গলবার দুদক কার্যালয়ে যান। সেখানে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তার বিরুদ্ধে চলমান মামলা, গ্রেফতারি পরোয়ানা, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করেছে দুদক। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট দেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হয়। সেই সময়সীমা বিবেচনায় নিয়েই দ্রুততার সঙ্গে কাগজপত্র পাঠানো হয়েছে। জানা গেছে, বেনজিরের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতি সহ 6টি মামলার নথিপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আদালতের গ্রেফতারি পরোয়ানা,
মামলার এজাহার, তদন্ত প্রতিবেদন, অভিযোগের আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট আইনগত ধারা এসব নথি যাচাই বাছাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে আমিরাত কর্তৃপক্ষ। দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক প্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না, কারণ নথিপত্রের ত্রুটি থাকলে বা আইনি জটিলতা দেখা দিলে প্রত্যর্পণ প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। এই জন্য সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করা হচ্ছে। জানা গেছে, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর বেনজির আহমেদের অবস্থান শনাক্ত হয়। পরে তাকে সংযুক্ত আরব আমিরাতে আটক করা হয়। গ্রেফতারের পর দেশটির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর বিষয়ে জানায়। এরপর থেকেই দুদক, পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করে। দুদক সূত্র জানায়, বেনজির আহমেদের বিরুদ্ধে বর্তমানে 6টি মামলা রয়েছে। এর মধ্যে 14,62,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলাটির বিচারও চলছে। অন্য 5টি মামলার তদন্ত এখনো শেষ হয়নি। এসব মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সরকারি চাকরিতে থাকা অবস্থায়ও জালিয়াতির মাধ্যমে একাধিক বেসরকারি পাসপোর্ট গ্রহণ করেছিলেন বেনজির আহমেদ। বিষয়টি তদন্তে উঠে এসেছে। দুর্নীতির অভিযোগ সামনে আসার পর গত বছর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানও শুরু করেছে দুদক। থাকছে, ইরানের খেলোয়াড়দের সাথে সবচেয়ে বেশি অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ম্যাচ শেষে ফুটবলারদের ন্যূনতম বিশ্রাম নিতেও দেওয়া হচ্ছে না। এর প্রভাব খেলায় পড়তে পারে। ইরানের ফুটবল দলকে আমেরিকায় বেশিক্ষণ থাকতে দিতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। ইরানের ফুটবল দলের অভিযোগ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2-2 ড্রয়ের পর 2 ঘন্টার মধ্যে তাদের আমেরিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ফিফাও কোনো পদক্ষেপ নেয়নি। ইরানের কোচ আমির ঘালেনোয়ি বলেন, খেলা শেষে আমাদের বলা হলো 2 ঘন্টা সময় আছে, তার মধ্যে মেক্সিকো রওনা হতে যেতে হবে। খেলা শেষে ফুটবলারদের বিশ্রামের প্রয়োজন, শারীরিক ধকল সামলাতে হয়, কিন্তু খেলা শেষে ফুটবলারদের আবার বিমান যাত্রার ধকল সামলাতে হবে, এটা অন্যায়। কোচ আরো বলেন, সবচেয়ে বেশি অন্যায় আমাদের সঙ্গে হচ্ছে। আমাদের ফেডারেশনকে আসতে দেওয়া হয়নি, সাংবাদিকদের আসতে দেওয়া হয়নি, ম্যানেজমেন্টকে আসতে দেওয়া হয়নি। প্রথমে ইরানের শিবির করার কথা ছিল আমেরিকায়, কিন্তু আমেরিকা ইরান সংঘাতের জেরে সেই শিবির মেক্সিকোতে সরিয়ে নিয়ে যেতে হয়। ইরানের ফুটবলারদের ভিসা দিলেও অনেক কর্তাকে ভিসা দেয়নি আমেরিকা, ফলে তাদের ছাড়াই আমেরিকায় খেলতে যেতে হয়েছে তাদের। সেই তালিকায় ইরান ফুটবল সংস্থার সভাপতি মেহেদী তাজও রয়েছেন। মেক্সিকো থেকে আমেরিকার খেলতে যেতে বিমানে প্রায় 5 ঘন্টা লাগছে। অর্থাৎ খেলার আগের দিন 5 ঘন্টা বিমান যাত্রা করতে হচ্ছে ইরানের ফুটবলারদের। তারপর ম্যাচ খেলে 2 ঘন্টার মধ্যে আবার 5 ঘন্টার বিমান যাত্রার জন্য তৈরি হতে হচ্ছে। 24 ঘন্টার ব্যবধানে দুবার এত দীর্ঘ বিমান যাত্রায় ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছেন। তার প্রভাব খেলায় পড়বে বলেই জানিয়েছেন আমির। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।